স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ। শাশুড়ি মা তাকে একসময় বিপদ থেকে উদ্ধার করলেন। ঘরে ঢুকে কী সব বলে যেন মহিলাদের দলটাকে বিদায় করে দিলেন। তনয়া বললেন, তুমি তোমার ঘরে চলো, তোমাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে না, আসতে খুব কষ্ট হয়েছে তাই না? তনয়া কিছু বলল না। কষ্ট তার সত্যিই হয়েছে। নড়তে গিয়ে সে বুঝল পুরো শরীর ব্যথা। রাতে ট্রাকের দুলুনি আর বিকেলে গরুর গাড়ির দুলুনি শরীরের জয়েন্টগুলোতে ব্যথা বানিয়ে দিয়েছে। সে যখন ঘরে ঢুকলো তখন দেখলো স্বরূপ বসে আছে বিছানায়, তার হাতে একটা বই। ভারী মনোযোগ দিয়ে সে কিছু একটা পড়ছে। তনয়াকে একবার চোখ তুলে দেখে আবারও বই পড়ায় মনোযোগ দিল। তনয়া এগিয়ে গেল সুটকেসের দিকে। শাড়িটা বদলে ফেলা খুব জরুরি। স্বরূপের কিছুটা খারাপ লাগছিল সকাল থেকেই। তনয়ার হয়তো তার প্রতি অনেক চাহিদা আছে, অনেক আশা আছে, সেসব সে পূরণ করতে পারছে না, চাইলেও পারবে না। তার এত অনুভূতি নেই, অনুভূতি সব মরে গেছে। মৃত অনুভূতিগুলো আস্থা থেকে খুঁজে এনে তাদের জীবিত করা তার পক্ষে সম্ভব নয়। সে চাইলেই বড়জোর কিছুটা অভিনয় করতে পারে, কিন্তু সেটাও এক ধরনের ঠকানো। আর তারও বা কী প্রয়োজন? মেয়েটা তাকে নিজের ইচ্ছে বিয়ে করেছে, সে তো জোর করেনি। ওদের বাড়িটা নতুন, আগে টিনের ঘর ভেঙে মাত্র কয়েক বছর আগে একতলা পাকা দালান তোলা হয়েছে। স্বরূপের ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আছে, বাথরুমে টাইলস লাগানো। বাথরুমটা পছন্দ হয়েছে তনয়ার। সে শাড়িটা খুলে ফেলে ট্যাপ ছেড়ে দিল। প্রচণ্ড ঠান্ডা পানি, পানির সাথে যেন বরফকুচি বেরিয়ে আসছে। তাড়াতাড়ি ট্যাপ বন্ধ করে দিল সে। হাত মুখ ধোয়াও হলো না। ঝুলিয়ে রাখা জামার দিকে হাত বাড়াতে গিয়ে সে প্রথমবার জিনিসটা দেখল। কালো রোমশ বড়সড় একটা আস্ত মাকড়সা দেয়ালে বসে আছে। তনয়া মাকড়সা প্রচণ্ড ভয় পায়। তার ইচ্ছে হলো চিৎকার করতে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কোনো ক্রমে সে আস্তে আস্তে দরজার কাছে চলে গেল। দরজার ছিটকিনি খুলে গুলির মতো বেরিয়ে পড়ল বাথরুম থেকে। স্বরূপ চোখ তুলে হাঁ হয়ে গেল। এ কী অবস্থা? তনয়া তখন কাঁপছে। তার গায়ের স্বল্প কাপড়ের দিকে তখন নজর নেই। স্বরূপ তার কাছে গিয়ে কাঁধে হাত রাখল। তনয়া, কি হয়েছে? মাকড়সা। মাকড়সা? হ্যাঁ। স্বরূপ হো হো করে হেসে ফেলল। কেউ মাকড়সা দেখে কেমন করে ভয় পেতে পারে? তবে তনয়ার চেহারা দেখে থমকে গেল। মেয়েটা সত্যি ভয় পেয়েছে, নইলে এভাবে বের হয়ে আসতো না। স্বরূপ বাথরুমে ঢুকে মাকড়সা মারার জন্য স্যান্ডেল হাতে নিল। তনয়া তখন চেঁচালো, মারবে না প্লিজ। তুমিই তো ভয় পাচ্ছ। সেটা আমার সমস্যা, মাকড়সা না। ওকে তাড়িয়ে দাও, তাহলেই হবে। ওকে তাড়াবো, ঠিক আছে। সে মাকড়সার কাছে গিয়ে বলল, জনাব মাকড়সা, আপনি কি নিচ থেকে যাবেন নাকি আমি গিয়ে দিয়ে আসব? মাকড়সাটা একটু নড়ল। স্বরূপ হাত দিয়ে ওটাকে জায়গা থেকে সরিয়ে দিল। মাকড়সা এবার তরতর করে সরে যেতে থাকলো। স্বরূপও সাথে সাথে এগোলো। ভাই শুনুন, এরপর থেকে বিশিষ্ট ভদ্র মহিলাদের বাথরুমে ঢুকবেন না। এরা বের করে দেবে, কিন্তু জুতা পেটা করতে দেবে না, যাকে বলে সম্মানের সহিত বের করে দেয়া। আপনার সাথেও তাই হচ্ছে, কি আর করার। আপনি আমার সাথে রাগ করবেন না, আমি কিন্তু কিছু করিনি, সব আমার বউয়ের দোষ। আপনি তো জানেনই, বউয়ের কথা না শুনলে কি হাল হতে পারে। মাকড়সাটা বোধহয় স্বরূপের বকবক সহ্য করতে না পেরে গুলগুলি দিয়ে বেরিয়ে গেল। তনয়া হাঁফ ছেড়ে বাঁচল। স্বরূপ বাথরুম থেকে বেরিয়ে এলে সে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি দরজা আটকাবো না, তুমি কিন্তু তাকাবে না। তা কেন? দরজা খুলে রাখলে আমি অবশ্যই তাকাবো। আমি ড্রেস চেঞ্জ করব। তাতে আমার কি? আমার ড্রেস তো আর চেঞ্জ করছো না। চাইলে করে দিতে পারি, দেব? স্বরূপ আর কথা না বলে বিছানার দিকে গেল। তনয়া বাথরুমে ঢুকে দরজা ভিড়িয়ে দিয়ে জামা বদলে নিল। বেরিয়ে এসে বলল, মাকড়সাটা কিন্তু ছেলে না, মেয়ে। সে বইয়ের যন্ত্রণা বুঝবে কেমন করে? তাহলে আমার কথা শুনে চলে গেল? তোমার চেহারা পছন্দ হয়নি, তাই চলে গিয়েছে। স্বরূপ সাথে সাথে সিরিয়াস হয়ে বলল, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? জার্নি করলে চেহারাটা কেমন একটা হয়ে যায়। হোক, তাতে কি? তোমার তো বিয়ে হয়ে গিয়েছে, চেহারা দিয়ে নতুন কাকে পটাতে চাও? আমার এক প্রেয়সী আছে, গ্রামে এলেই রাতে দেখা করতে আসে। ফাট। সত্যি, তবেও মানুষ নয়, পরী। ধুর। আরে সত্যি, আমি এতদিনে ওর জন্যই তো বিয়ে করিনি।
আজও আসবে। আমি এলেই চলে আসে। তোমাকেও সতীনের মতো দেখবে, তাই ও আসার আগেই ঘুমিয়ে যাও প্লিজ। ওর জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। ও ঘুমন্ত মানুষদের কিছু করে না। কথাগুলো স্বরূপ বলল পুরোপুরি গম্ভীর মুখে। তার কথার ধরন দেখে যে কেউ মনে করবে সে সত্যি কথা বলছে। চারিদিক তখন শুনশান। বাইরে ঝিঝি পোকার ডাক বাদে আর কোনো শব্দ নেই। ঘরের ভেতর তনয়া আর স্বরূপ শুধু। ঘরটা বিশাল, সেই তুলনায় আসবাব কম। বড় ঘর হওয়ায় আলোটাও কম উজ্জ্বল লাগছে। তনয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। যদিও সে এসব কথায় বিশ্বাস করে না, ভেতরে ভেতরে ঠিকই জানে স্বরূপ বাজে কথা বলছে, তবুও কেন যেন ভয় লাগছে। তবে ভয়টা সে প্রকাশ হতে দিল না, বলল, বাজে কথা যথেষ্ট। ওর নাম চন্দ্রা। আবারও গম্ভীর মুখে বলল স্বরূপ। পরিতে বিশ্বাস করি না আমি। ভূতে তো করো, একটা মহিলা ভূত। তনয়া এবার একটু একটু বিশ্বাস করতে শুরু করলো। স্বরূপ সত্যি বলছে না তো, খুব সিরিয়াস মুখে সে কথা বলছে। মনে হচ্ছে না জোক। সে কি প্র্যাকটিক্যাল জোক করছে? অসম্ভব নয়, তবুও কেমন যেন লাগছে তনয়ার। সে অনেকটা জোর করে নিজেকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে মুখ হাত পায়ে ক্রিম লাগালো, চুল বাঁধলো। পুরো সময় সে আর চোখে আয়নার ভেতরে দিয়ে স্বরূপের দিকে তাকিয়ে রইল। স্বরূপের মুখ পুরোটা সময় বেশ গম্ভীর হয়ে রইল। বাইরে এমন সময় দুম করে একটা শব্দ হলো। মনে হলো গাছের ডাল ভেঙে পড়েছে, অথচ ঝড় বাদলা কিচ্ছুই নেই। তনয়া ভয়ে এক দৌড়ে বিছানায় চলে এলো। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, ওটা কিসের শব্দ? ওর আসার সংকেত। তো তুমি মজা করছো? স্বরূপ ওর দিকে শুধু তাকালো। ওর চোখের ভঙ্গি দেখে মনে হলো সে তনয়াকে ভয় পাওয়াবে না বলে চুপ করে আছে। তনয়া স্বরূপের কাছে ঘেঁষে এলো, বলল, আমার কিন্তু ভয় করছে এখন। আচ্ছা শুয়ে পড়ো, বললাম তো ঘুমাতে দেখলে কিছুই বলবে না। ঘুম আসবে না আমার। চোখ বুজে থাকো। চোখ বুঝলেই ঘুম আসে নাকি? স্বরূপ আচমকা উঠে গিয়ে লাইট বন্ধ করে দিয়ে এলো। তনয়া ছোটোখাটো একটা চিৎকার দিয়ে বলল, এই লাইট বন্ধ কর কেন? নইলে ঘুমাবে কেমন করে? আমার ভয় করছে। স্বরূপ তনয়ার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরল, বলল, ভয় নেই, আমি আছি। তনয়া ওকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। স্বরূপ মুচকে হাসল। তনয়াকে ভয় পাইয়ে দিতে পেরেছে সে। ওকে খুব কাছে পেতে ইচ্ছে করছিল তার। যদিও বউ, তবু জড়তা একটা থেকেই যায়। তাছাড়া তনয়ার সামনে সে যেরকম ব্যক্তিত্ব দেখিয়ে চলে, তাতে রোজ রোজ কাছে টানলেও হ্যাংলা ভাববে ওকে ছাড়া স্বরূপের আর চলছে না। সেটা ভাবতে দিলে চলবে নাকি? তার চেয়ে তনয়া নিজেই আসুক তার কাছে। কিছুটা সময় দুজন চুপচাপ পড়ে রইল। এক সময় স্বরূপ ফিসফিস করে বলল, ও চলে গেছে। কে? চন্দ্রা। এলো কখন আর গেল কখন? এই মাত্রই আমাদের ঘুমাতে দেখে চলে গেছে। ওর হিংসে হয়নি? হয়েছে তো, এজন্যই তো কথা বললো না। যাক, ভালো হলো। ছাই ভালো, আবার কাল আসবে। আসুক, কাল দেখা যাবে। আজ তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ওর জন্য কিচ্ছু না, এমনিতে পুরো শরীর ব্যথা। সেবা লাগবে? স্বরূপ যেন অন্য কোনো ইঙ্গিত করলো। তনয়া বুঝেও না বোঝার ভান করে বলল, না, সেবা লাগবে না, শুধু একটু জড়িয়ে ধরে থাকলেই বড্ড মেহেরবানি হয়। বলতে বলতে সে হাই তুলল। পরদিন সারাদিন তনয়া স্বরূপের দেখা পেল না বললেই চলে। সে ব্যস্ত রইল নানান কাজে। তনয়ার কাজ নেই। সেই নতুন বউ বলে কেউ কিছু ছুতেই দেয় না। গ্রামে তেমন নেটওয়ার্ক পাওয়া যায় না বলে তনয়ার সময়ও কাটছিল না। দুপুরে খাবার সময় তার পরিচয় হলো স্বরূপের চাচাতো বোন মিতার সাথে। মিতার কলেজে পরীক্ষা ছিল বলে সে গতদিন আসতে পারেনি। আজ সকালে পরীক্ষা দিয়ে চলে এসেছে। সে এবার HSC দেবে। বয়সে ছোট হলেও খুব মিশুক মেয়েটা। তনয়ার সাথে মিশে গেল সহজে। মিতা ওকে বলল বিকেলের দিকে কাজ না থাকলে তাকে নিয়ে ঘুরতে বের হবে। তনয়া জানালো সে খুশি হয়ে অপেক্ষা করবে। স্বরূপ দুপুরে খেতে এলো বেশ দেরিতে। কোনো রকমে খেয়ে আবারও বেরিয়ে গেল। তনয়ার সাথে কথা হলো না। তনয়া বাইরের ঘরে একটু উকিঝুঁকি দিচ্ছিল স্বরূপের সাথে একটু কথা বলার আশায়, কিন্তু স্বরূপ তাকে চেনে না এমন ভান করে চলে গেল। এদিকে তাকিয়েও দেখলো না। তনয়ার অভিমান হলো। সে স্বরূপকে বিকেলে বের হবার কথা জানাতে চেয়েছিল, জানানো হলো না। যাকগে, ও নিজের মতো থাকুক। তনয়া এমনিতেও সঙ্গী পেয়ে গেছে।
বিকেলের দিকে সত্যিই মিতা চলে এলো। সেই বাড়ি থেকে অনুমতি আদায় করলো। তারপর দুজনে বেরিয়ে পড়লো। তনয়ার পরনে সবুজ রঙের একটা শাড়ি, গয়নাগাটি তেমন পরেনি, শুধু হাতে গতকাল শাশুড়ির দেয়া মোটা বালা আর কানের ঝুমকো। শাড়ির আঁচল দিয়ে সুন্দর করে মাথা ঢেকে বের হলো সে, যে কেউ দেখলে বলবে নতুন বউ। ওরা যত সামনে যাচ্ছিল তনয়ার ততই ভালো লাগছিল। গতকাল গাড়ির ভেতর থেকে সবটা দেখা হয়নি। ছোট ছোট ঘর, মাটির চুলা, ঝাড় দেওয়া পরিষ্কার এক চিলতে উঠোনের বাড়িগুলো, গায়ে গা লাগানো, একধারে নেমে যাওয়া দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, দূরে তাল গাছের সারি। ছোটোবেলায় যেমন গ্রামের দৃশ্য আঁকত তেমন হাতে আঁকা চমৎকার একটা গ্রাম। তনয়ার অনুরোধে অনেক দূর চলে গেল তারা। একটা বড় পুকুরের ধারে এসে থামলো। জায়গাটা নির্জন, পুকুরের চারিদিকে গাছপালা আর ঝোপঝাড়ে ভর্তি, মানুষজন নেই। মিতা জানালো এখানে দুপুরে মহিলারা গোসল করতে আসে। এখন পরন্ত বিকেল বলে কেউ নেই। সুন্দর হাওয়া দিচ্ছে, ঝিরঝিরে বাতাসে পুকুরের পানিতে কাঁপন ধরেছে। তনয়া মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মিতা তাকে বলল, চলো এবার ফিরি। তনয়া অনুরোধ দৃষ্টিতে চেয়ে বলল, একটু থাকি, জায়গাটা এত শান্তির। আচ্ছা, কিন্তু বেশি দেরি করা যাবে না, সন্ধ্যা হলে বাড়ির সবাই আমাকে খেয়ে ফেলবে। সে একটা নিচু গাছের ডাল দেখিয়ে বলল, চলো এখানে বসি। নির্জন জায়গা দেখে বসার পর তনয়া ঘোমটা খুলে ফেলল, চুলের খোপাও খুলে দিল। তার ভীষণ সুন্দর রেশমি চুলগুলো মৃদু বাতাসে ঢেউ খেতে লাগলো। ওর শরীর মন জুড়িয়ে যাচ্ছিল। এত শান্তির পরিবেশ উপভোগ করতে ভাগ্য লাগে। তার বারবার বিভূতিভূষণের উপন্যাসের কথা মনে পড়তে লাগলো। আরণ্যকে এরকম একটা জায়গার কথা ছিল না? সরস্বতী কুণ্ডী। একসময় মিতা উঠে পড়ল, চলো এবার কিন্তু বেশি দেরি হয়ে যাবে। তনয়া লাফিয়ে নামতে গেল ডাল থেকে। হঠাৎ তার শাড়িটাতে টান পড়ল। সে কিছু বুঝে ওঠার আগেই একটা হাত ওর কাঁধ ছুঁয়ে গেল। শাড়ির আঁচলটা খসে পড়ল। তনয়া পেছনে ফিরে একজোড়া চকচকে চোখ দেখতে পেল। একটা লোক, মিশমিশিয়ে কালো গায়ের রং। তনয়ার মনে হলো সে ভূত দেখছে। চিৎকার করে উঠল সে। নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। মিতা অন্যদিকে তাকিয়েছিল। এসবের কিছুই তার নজরে আসেনি। একমাত্র কয়েক মুহূর্তে সবটা ঘটে গিয়েছিল। সে প্রথম শুনল তনয়ার চিৎকার, তারপর পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ তুলে দৌড়ে যাওয়া একটা কালো ছায়া। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। দুজন একে অপরের হাত ধরে যখন বাড়ি ফিরছিল তখন আশ্চর্য এক নিস্তব্ধতা যেন ঢেকে দিয়েছিল পথঘাট। কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। পুরো গ্রাম কি ঘুমিয়ে গেল? তারা বহুক্ষণ হেঁটেও যেন বাড়ি পৌঁছাতে পারছিল না। অবশ্য তারা গিয়েছিল এমন পথ ধরে যে দিক দিয়ে গ্রামের লোকজন কম চলাচল করে। হয়তো ওদের ভাগ্য কিংবা কোনো অদৃশ্য টানে পথে তাদের সাথে দেখা হওয়া প্রথম ব্যক্তিটি ছিল স্বরূপ। প্রথমে সে ভীষণ অবাক হলো। তারপর কাছে এসে মিতাকে জিজ্ঞেস করলো, তোরা এখানে কেন? মিতা উত্তর দিতে পারছিল না। তনয়া তখনও কাঁপছে, তার চোখ ভেজা। অন্ধকার তখনও পুরোপুরি জেকে বসেনি। মৃদু আলোয় স্বরূপের চোখে তনয়ার ফ্যাকাশে মুখের ভাব ধরা পড়ে গেল। সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার তনয়া? স্বরূপ তনয়ের অপর হাতটা ধরল। ওর এক হাত মিতার হাতে ধরা ছিল। দুজন দুদিক দিয়ে তাকে যখন ধরে বাড়ি ফিরল তখন বাড়ির লোক আলো নিয়ে তাদের খুঁজতে বের হতে যাচ্ছে। গমগমে পরিবেশে এসে মিতার ভয় অনেকটা কেটে গেল। তবে বাড়িতে ঢুকে সবার কাছ থেকে এক গাদা বকুনি খেতে হলো তাকে। চুপচাপ শুনে গেল সে, একটা শব্দও করলো না। তার মুখের ভয়ার্ত ভাবটা কেউ খেয়াল করলো না। খেয়াল করলেও তারা ধরে নিত বকা খেয়ে ভয় পেয়েছে মেয়েটা। স্বরূপ তনয়াকে ঘরে রেখে এসে মিতাকে পাকড়াও করলো। এবার বলো কি হয়েছে? মিতা সবটা খুলে বলল তাকে। লোকটাকে সে চিনতে পেরেছিল। এই গ্রামেরই লোক, বখাটে ধরনের। গ্রামের মেয়ে বউদের প্রায়ই উত্ত্যক্ত করে থাকে। কিন্তু ওর বাবা ধনী লোক। গ্রামের অনেকেই তার কাছে সুদে টাকা ধার করে, জমি বন্ধক রাখে। কারো সাহস হয় না ওর বিরুদ্ধে কিছু করার। লোকটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। স্বরূপ সব শুনে খুব ঠান্ডা গলায় মিতাকে বলল, তুই তোর ভাবির কাছে গিয়ে বস, আমি আসছি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মিতা তার কথা মতো ভাবির ঘরে চলে গেল। সেখানে তনয়া একা নয়, কিছু মহিলা বসে খোশ গল্প করা শুরু করে দিয়েছিল। তনয়ার মুখের অনেকটা তখনও ঘোমটায় ঢাকা। কেউ খেয়াল করেনি তার চোখে অল্প করে জল জমছে, হাত মৃদু মৃদু কাঁপছে। মিতা ভাবির পাশে গিয়ে বসে তার হাত শক্ত করে চেপে ধরল।
সময় কতটা পেরিয়েছিল তাদের খেয়াল নেই। একসময় বাড়ির উঠোনে চিৎকার আর ধস্তাধস্তির শব্দে ভেতর থেকে সবাই বেরিয়ে এলো। উঠোনে মিশমিশে কালো একটা লোককে এনে ফেলা হয়েছে। লোকটার শরীর রক্তাক্ত, তার ওপর চড়াও হয়ে থাকা স্বরূপের গাল কেটেও রক্ত বের হচ্ছে, কিন্তু তার ওপর কোনো অসুর ভর করেছে যেন। শক্ত সামর্থ্য গ্রাম্য লোকটাকে সে শুইয়ে ফেলে প্রবল আক্রোশে এক একটা ঘুষি বাগিয়ে দিচ্ছে। কয়েকজন গ্রামের লোক ওদের পিছু পিছু চলে এসেছিল। বাড়ির লোক আর আশেপাশের আরও কিছু লোক এসে ওদের লড়াই থামালো। স্বরূপের কথা মতো লোকটাকে বেঁধে ফেলা হলো উঠানের আম গাছের সাথে। স্বরূপ তখন হাঁপাচ্ছে, ঘাম আর রক্তে তার শার্ট ভিজে চুপচুপে হয়ে গেছে। তবে সে বসলো না। গ্রামের লোকের প্রশ্নের জবাবে বলল, ও আমার স্ত্রীকে উত্ত্যক্ত করেছে, ও গ্রামের আরও মহিলাদের জ্বালাতন করে। আপনারা কিছু না বললে সেটা আপনাদের ব্যাপার, আমি তো সহ্য করবো না এসব। তার কথায় অনেকেই সায় দিল। কিছু মহিলা সেখানেই বলে ফেলল সিরাজ তাদের সাথে কি করেছে। মিশমিশে কালো ভূতের মতো অন্ধকারের সাথে মিশে যেতে চাওয়া সিরাজ নামক লোকটা তখনও কুতকুতে হলদে চোখে তাকিয়ে আছে তাদের দিকে। স্বরূপের ইচ্ছে হলো ওর চোখ দুটো অন্ধ করে দিতে। স্বরূপের ইচ্ছে ছিল সিরাজের প্রথমে বিচার হবে, তারপর তাকে ছাড়া হবে, কিন্তু সেসব কিছু হলো না। সিরাজের বাবা নিজেই এসে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। ছেলেকে ছেড়ে দেবার জন্য মিনতি করে বলে গেলেন আর কখনো এমন হবে না। লোকটার এমন কাণ্ডের কারণ ছিল। স্বরূপের মা এলাকায় কম প্রভাবশালী নন। গ্রামের একমাত্র স্কুলটা তিনিই গড়েছেন। গ্রামে তিনি বাদে বাকি যে কজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন সবাই স্বরূপের মায়ের পক্ষেই থাকবেন। সেক্ষেত্রে ছেলের এবারে দোষ ঢাকার চেষ্টা করলে উল্টো তিনি নিজেই বিপদে পড়তে পারতেন। স্বরূপের রাগ কমল না, তবুও সে নিজেকে সামলে নিয়ে ঘরে ঢুকলো। তখনও তার গা ভেজা, গায়ে লেগে থাকা রক্তের কতকটা তার, কতকটা সিরাজের। তার মাথা ব্যথা করছিল প্রচণ্ড। সারাদিন কাজ করার পর এই ঝক্কিতে কাহিল লাগছিল। মা তাকে বসিয়ে হাত আর গালের কাটা জায়গায় স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। তনয়া তখনও চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে সবটা দেখছিল সে। স্বরূপ ঘরে গিয়ে জামা বদলে এসে দেখল খাবার বেড়ে ফেলেছেন মা। ওরা একসাথে বসে খেয়ে নিল। তারপর কিছু লোক স্বরূপের সাথে কথা বলতে চাওয়ায় সে বাইরের ঘরে চলে গেল। তনয়া নিজের ঘরে গেল না, তার প্রচণ্ড ভয় করছে। সে শাশুড়ি মায়ের নিষেধ সত্ত্বেও তার সাথে হাতে হাতে কাজ করলো। কাজ শেষে তার ঘরে গিয়ে বসে রইল। মা বুঝলেন তার মনের অবস্থা, পাশে বসে সান্ত্বনা দিলেন অনেকক্ষণ, গল্প শোনালেন নিজের। যখন স্বরূপের বাবা মারা গেল তখন তাকেও কম যন্ত্রণা সহ্য করতে হয়নি। গ্রামের কয়েকজন লোক উঠে পড়ে লেগেছিল তাকে বিয়ে করতে। কত কিছু সহ্য করেছেন তিনিই জানেন। তনয়া মাকে জড়িয়ে ধরল এবার। এটা তার মা নয়, স্বরূপের মা। তাতে কিছু যায় আসে না, মায়েদের গায়ে মা ঘ্রাণটা থেকেই যায়, সে যার মাই হোক না কেন। স্বরূপ অনেক রাতে ঘরে ফিরল। তনয়াকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখল সে মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে আছে। স্বরূপ যেতেই মা তাকে পাঠিয়ে দিলেন। শুয়ে পড়ার আগে তনয়া বলল, আজকে লাইটটা জ্বালানো থাকুক। না তনয়া, আজও লাইট বন্ধ থাকবে। তোমার ভয় কাটাতে হবে, ভয় জিয়ে রেখে কোনো লাভ নেই, আর আমি আছি তো। স্বরূপ বিছানায় এসে তনয়ার হাত ধরল। ও তখনও কাঁপছে। স্বরূপ জড়িয়ে ধরল তাকে, শক্ত করে ধরে রাখলো। তনয়া স্বরূপের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। বলল, আমি খুব ভয় পেয়েছিলাম, ও আমার আঁচল টেনে ফেলে দিয়েছিল। স্বরূপ তার মাথা বুকে চেপে বলল, ভয় নেই, আর কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। তুমি থাকবে তো আমার সাথে? হ্যাঁ তনয়া, আমি আর কখনো তোমাকে একা ছাড়বো না, কোনোদিনও না। তনয়া কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে পড়ল। স্বরূপ ক্লান্ত ছিল, তার চোখেও ঘুম নেমে এলো এক সময়। সে আজ একটু আগে তনয়াকে যে ওয়াদা করেছিল সেটা নিজের অজান্তেই করেছিল। সচেতন মস্তিষ্কে যে ছেলেটা মন প্রাণে চাইছিল মেয়েটা তার সাথে থেকে আফসোস করে মরে যাক, তাকে সে সারা জীবন কাছে থাকার ভরসা দিত না। শেষ রাতে ঘুম ভাঙল তনয়ার। গতকালের রেশ মনের মধ্যে কেমন যেন ভয় জাগিয়ে রেখেছে তার। সে ডেকে তুলল স্বরূপকে। কি হয়েছে? ঘুম জড়ানো গলায় প্রশ্ন করল স্বরূপ। নামাজ পড়বো। পড়ো বলে উল্টো দিকে ফিরে শুলো স্বরূপ। তনয়া এবার ধাক্কা দিল তাকে। তুমিও পড়বে, উঠো। এখন উঠতে পারবো না, ঘুম হয় নাই। পরে ঘুমিও আবার, এখন ওঠো প্লিজ। স্বরূপ তনয়ার বালিশটা টেনে নিয়ে মাথার উপর চেপে ধরে কম্বলটাকে আরেকটু টেনে নিল। তনয়ার এবার রাগ হতে লাগলো। আজ তো
পাজি লোক তো। সে স্বরূপের হাত ধরে টানাটানি করলো কিছুক্ষণ, কাতু দেওয়ার চেষ্টা করলো। ঘরের লাইট অন করে দিল, ওর চোখের সামনে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ধরে রাখলো। শেষ পর্যন্ত কিছুতেই কাজ না হওয়ায় পানি ছিটিয়ে দিল চোখে মুখে। স্বরূপ এবার উঠে বসে চোখ ডলতে ডলতে বলল, কাল রাতে যদি আমি তোমাকে ঘুমাতে দিই তো আমার নাম স্বরূপ না। ওকে, তোমার নতুন নামকরণের ভার আমাকে দিও প্লিজ। আমার অনেক ইচ্ছে ছিল আমার বরের নাম হবে জান্টু মিয়া। Will you shut up? নো। স্বরূপ উঠে বাথরুমে ঢুকলো। তনয়া একটু পর বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল, উজু করে বের হবে কিন্তু। তুমি কি উজু করতে পারো? না না না, সব তো তুমি একাই পারো। একটু পর বের হলো সে। দেখে মনে হলো অজু করেই বের হয়েছে। তনয়া জিজ্ঞেস করলো, মসজিদে যাবে? না, মসজিদ অনেক দূর, ততক্ষণে সময় শেষ হয়ে যাবে। কাল আরো তাড়াতাড়ি ডেকে দেবো তাহলে। এখন একটু অপেক্ষা করো, আমি উজু করে আসি, একসাথে নামাজ পড়ি। দুজন একসাথে নামাজ পড়লো। ভোরের আলো ভালো করে ফুটলে তনয়া জানালার পর্দা সরিয়ে দিল। ভোরে স্নিগ্ধ শীতল বাতাস ছুঁয়ে গেল তাকে। ঘরটাও আলোকিত হলো। সে মশারি তুলে বিছানা ঝাড়ল, ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললো। স্বরূপ জানালার পাশে একটা চেয়ার টেনে বসলো। তনয়ার কাজ শেষ হলে সে বলল, জানো, অনেকদিন পর ফজরের নামাজ পড়লাম। কেমন লাগছে? স্বরূপ সেটার উত্তর না দিয়ে বলল, ধন্যবাদ। দুজনের আর কথা হলো না, চুপচাপ পাশাপাশি বসে রইল তারা। তনয়ার গতদিনের ট্রমা অনেকটা কেটে গিয়েছে। যদিও মন থেকে বিষয়টা মুছতে অনেক সময় লাগবে, তবুও প্রাথমিক ভয়টা কেটে যেতেই শান্তি লাগছে। গ্রামের মানুষের কাজকর্ম দ্রুত শুরু হয়। জানালা দিয়ে লোকজন দেখা যাচ্ছে। সেই আলো ফোটার পর থেকেই সবাই ভোর থেকে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা হতে হতে কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। তাদের শহরের জীবনটাও এমন হলে বেশ হতো। চেষ্টা করা যায় নাকি? স্বরূপকে বলে দেখতে হবে তো। মায়ের ডাক শুনে সে বেরিয়ে গেছে একটু আগেই। আজ বাড়িতে তাদের বিয়ে উপলক্ষে খাওয়া দাওয়া হবে। তনয়াকেও তৈরি করতে হবে। রোদের দেখা মিললে সে গোসল করে ফেলল। তনয়া বিয়েতে বিশাল মেকআপ বক্স উপহার পেয়েছে। স্বরূপের হয়ে কেনাকাটা করে দিয়েছে তার বন্ধুরা। এই মেকআপের জিনিসগুলো সে কিনেছে, তার চয়েস অসাধারণ। সবগুলো ব্র্যান্ডেড জিনিস। লিপস্টিকের পুরো সেট দিয়েছে, তাতে এত সুন্দর সব রং যে তনয়ার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সে যখন সাজতে বসেছে তখন গ্রামের অনেক মেয়েরাই এসেছে তাকে সাহায্য করতে, কিন্তু এসব প্রোডাক্ট দেখে কেউ ধরতে সাহস পায়নি। তনয়া একাই সাজগোজ করেছে। তারপর নিজেই বলেছে অন্য যারা সাজবে তারা যেন তার কাছে এসে বসে। এরপর শুরু হলো তার সাজানো। শেষ আর হয় না। তনয়ার মনে হলো সে ভয়াবহ একটা ভুল করে ফেলেছে। বিশাল লাইন পড়ে গেছে সাজবার, তবুও সে হাসি মুখেই অনেককে সাজিয়ে দিল। একসময় চাচি এসে হাই হাই করে বললেন, এইটা কি হয়? বউ মানুষ সবাইরে সাজাইতেছো কেন? বিয়া ওগো না তোমার? সাজাই না চাচি, সমস্যা কি? না, কোনো দরকার নাই, যা সব বাহির হয় এখান থেকে। তিনি ছাগল তাড়াবার মতো করে সবাইকে তাড়িয়ে দিয়ে বললেন, তুমি একটু জিরাও, পরে বাইরের ঘরে নিয়ে যাব। অনেক আত্মীয় স্বজন আসতেছে, খাওয়া হইয়া গেলেই তারা বউ দেখব। চাচি বের হয়ে গেলে তনয়া মোবাইলটা নিয়ে বসলো। মাকে ফোন করে কথা বলে নিল। কাল থেকে কথা হয়নি। মায়ের কাছে গতকালের ঘটনা বলতে চায় না সে। এমনিতেই ট্রেন মিস করার ঘটনা শুনে মা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। একমাত্র মেয়ে বলেই তার এত ভয়। তনয়ারও খারাপ লাগছে। বিয়ের পর থেকে মায়ের সাথে একটুও দেখা হলো না। এতদিন তো সে মাকে ছেড়ে কখনো থাকেনি। ফোন রেখে তনয়ার খুব কষ্ট হচ্ছিল। মা বাবাকে আজ দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু মা অসুস্থ বলে আসতে পারেননি তারা। তনয়ার বাড়ি যেতে যেতে আরও 4-5 দিন। এতদিন মাকে না দেখে থাকতে হবে। তার চোখে পানি চলে এলো। আরে আরে, নতুন বউ কাঁদে কেন? গ্রাম্য পরিবেশে শহুরে একটা আওয়াজ তনয়াকে একটু অবাক করলো। সে চোখ তুলে দেখলো স্বরূপের বন্ধু মিলি। সব বন্ধু বান্ধবকেও দাওয়াত দেওয়া হয়েছিল, তবে সবারই দেখা গেছে কোনো না কোনো সমস্যা। সকালে বলছিল স্বরূপ ওদের কথা, তবে মিলি আপু যে আসবে সেটা বলেনি। মিলি কাছে এসে তনয়ার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, বাড়ির কথা মনে পড়েছে? তনয়া মাথা নাড়ল। মিলি তাকে জড়িয়ে ধরে বলল, পড়বেই তো, কিন্তু কাঁদলে কি মা আসবে বলো? আরও তার কষ্ট হবে। তুমি খুশি থাকো, দেখবে মাও খুশি থাকবে। তনয়া হাসার চেষ্টা করলো। মিলি বলল, তোমাকে যে সুন্দর লাগছে মেয়ে। তোমার বড় তো সারাদিন তাকিয়ে থাকার কথা, কোথায় সে? এসে তো দেখলাম না। আপনার বন্ধু কি আর সেরকম মানুষ নাকি? ও খুব ভালো মানুষ তনয়া। তুমি যদি ওকে ঠিকঠাক বোঝো তাহলেই আর এ কথা মনে হবে না।
তনয়ার গতকালের কথা মনে হলো, মিলি আপু হয়তো সত্যি বলেছে। দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটে গেল। সন্ধ্যার অনেকটা পর যখন সব মেহমান চলে গেছে তখন ঘরে ঢুকলো তনয়া। ইচ্ছে হলো কোনো জাদুমন্ত্র বলে যদি শাড়িটা বদলে নরম জামা হয়ে যেত। আহা, সরবের দেখা নেই, এখনও হয়তো কাজ করছে। তনয়ার ভীষণ ক্লান্ত লাগছে। যদিও সে বসেই ছিল, তবে কখনো কখনো বসে থাকাটাও খুবই যন্ত্রণাদায়ক। সে উঠে কাপড় বদলে মেকআপ ধুয়ে এলো, বিছানার চাদর বদলে ফেললো। আজ এত মানুষ এসেছে যে এটাতে শোয়া যেত না। কাজ করতে করতে সে আরও বেশি ক্লান্ত হয়ে পড়লো। বালিশে মাথা রাখতেই চোখে ঘুম ঝরিয়ে এলো। হঠাৎ একটা শব্দে চমকে উঠল সে, নাকি একটা সুরে কেউ যেন গান গাইছে। কান পাতলা তনয়ার। গান নাকি কিছু একটা বলছে। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। বিছানায় পা উঠিয়ে বসলো, আবারও ভালো করে শোনার চেষ্টা করলো। একসময় কথাগুলো একটু একটু করে স্পষ্ট হয়ে এলো। স্বরূপ, কোথায় তুমি? তোমার ঘরে কে এটা? তুমি নেই কেন? ও স্বরূপ, তুমি বিয়ে কেন করেছো? আমি তোমায় বলেছি না সতীনের ঘর করব না। কি? কে কথা বলে? কে? কণ্ঠটা একটু থামলো, তারপর কাঁচের চুড়ি ভাঙার মতো রিনরিনে কণ্ঠে কে বলে উঠল, আমি চন্দ্রাবতী, তোমার সতীন গো, সতীন। তনয়া বুঝতে পারছিল না শব্দটা আসছে কোথা থেকে। তবে কি স্বরূপ সত্যি বলেছিল? কেউ আছে এরকম? ঘরের আলো অন্যরকম লাগছে, মনে হচ্ছে চারিদিকে ছায়ারা জেগে উঠে নাচানাচি করছে। তনয়া ফুপিয়ে উঠল, ভয় তার গা শিরশির করছে। কতক্ষণ এইভাবে কাটালো জানে না তনয়া। একসময় দরজা খুলে গেল। স্বরূপ ঢুকে তাকে দেখে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তনয়া? আবার কিছু হয়েছে? তনয়া ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে, ফুপিয়ে কাঁদতে লাগলো। স্বরূপ তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বারবার জিজ্ঞেস করতে লাগলো, আরে কাঁদো কেন? কেউ কিছু বলেছে? তনয়া শান্ত হতে একটু সময় লাগলো। তারপর সে সব খুলে বলল। স্বরূপকে খুব চিন্তিত মনে হলো। সে কিছুক্ষণ গুম হয়ে থেকে বলল, আচ্ছা এক কাজ করো তো। বলতে বলতে পকেট থেকে মোবাইল বের করলো সে। কি একটা অ্যাপ বের করে তনয়ার মুখের সামনে মোবাইল ধরে বলল, কিছু একটা বলো। কি বলবো? বলার পরে অদ্ভুত একটা ব্যাপার হলো। অদৃশ্য কোথাও থেকে নাকি সুরে ভেসে এলো, কি বলবো। তনয়ার কয়েক সেকেন্ড লাগলো বিষয়টা বুঝতে। সে প্রচণ্ড রাগে স্বরূপের দিকে তাকিয়ে দেখলো সে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তনয়া বালিশ দিয়ে ইচ্ছা মতো তাকে মারতে শুরু করলো। স্বরূপের হাসি তাতে থামলো না। তনয়ার এরপর বলা সব কথা প্রতিফলিত হয়ে নাকি সুরে ফিরে ফিরে আসতে লাগলো। স্বরূপের হাসিও বাড়তে লাগলো। একসময় তনয়া ক্লান্ত হয়ে থেমে গেল। তারও এখন নিজের বোকামিতে হাসি পাচ্ছে। সে জিজ্ঞেস করলো, কেন করলে এটা? নাম বদলে ঝন্টু হতে চাই না বলে। তোমাকে আমি আজ থেকে ঝান্টুই ডাকবো। ডেকো, আমি তোমাকে ডাকবো ভূত। স্কুলের মাঠের এক কোণে বিশাল দেবদারু গাছের তলায় বসে তনয়া স্কুলের গল্প শুনল। সকালবেলা সে মায়ের সাথে আবদার করিয়ে তার স্কুল দেখতে চলে এসেছে। মা এসেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন তিনি ছেলের বিয়ের জন্য স্কুলে আসতে পারেননি। প্রচুর কাজ জমে গেছে। তনয়া দেখে এসেছে তার টেবিলে ফাইলের স্তূপ আর অপেক্ষারত দর্শনার্থীদের ভিড়। তনয়া বলে এসেছে সে একাই ঘুরে ফিরে দেখবে। মা অবশ্য একা ছাড়েননি তাকে। স্কুলেরই এক শিক্ষিকাকে বলেছেন তনয়াকে সব ঘুরে দেখাতে। স্কুল শিক্ষিকা সুরমাকে বেশ পছন্দ হয়ে গেছে তনয়ার। মেয়েটার বয়স তার কাছাকাছি, এই গ্রামেরই মেয়ে। তার পড়ানোর বিষয় বাংলা। মেয়েটা ঘুরে ফিরে সব দেখালো তনয়াকে। প্রতিটা ক্লাসরুম, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের কমন রুম, এক চিলতে বাগান, সুন্দর গোছানো স্কুল। ঘুরে ফিরে তারা দেবদারু গাছের নিচে এসে বসলে সুরমা তাকে গল্পটা বলল। এর আগে ওদের গ্রামে কোনো স্কুল ছিল না। ওরা যারা পড়াশোনা করত তাদের যেতে হতো 2 গ্রাম পরে সরকারি স্কুলে। সেখানেই একসময় শিক্ষকতা করতেন স্বরূপের মা, মানে সুরাইয়া বেগম। শিক্ষকতার কাজটা তার খুবই পছন্দর ছিল। প্রতিদিন এতটা হেঁটে যেতেন পড়ানোর খাতিরে। সেবার ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যায় গ্রামের রাস্তাঘাটের অবস্থা এত খারাপ হয়েছিল যে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। স্কুলও অনেক দিন বন্ধ রয়েছিল, কিন্তু যখন খুলল তখনও এই গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথ সুগম হলো না। ছাত্ররা তবু পড়ার তাগিদে কয়েক মাইল হেঁটে ঘুরে যেত। ছাত্রীদের পড়া বন্ধ হয়ে গেল সুরাইয়া বেগমের স্কুলে পড়ানো। তিনি বেশ ভেঙে পড়লেন।
তার স্বামী তাকে ভীষণ ভালোবাসতেন। স্ত্রীর কষ্ট তার সহ্য হলো না। তিনি কথা দিলেন এই গ্রামেই তিনি স্কুল করে দেবেন, সেই স্কুলেরই তার স্ত্রী শিক্ষকতা করবেন। তিনি ছিলেন সাধারণ চাকুরে, অল্প কিছু বেতন পেতেন মাস শেষে। চাকরির টাকায় তার পক্ষে স্কুল করা সম্ভব ছিল না। তিনি নিজের পৈতৃক সম্পত্তির বড় একটা অংশ বিক্রি করে দিলেন। স্কুল হলো। গ্রামের লোকজন প্রথম প্রথম তার এই কাণ্ডে হাসাহাসি করতে বাকি রাখলো না। কত কিছুই না বলেছিল তারা, সেসব এখন অতীত। স্কুলটা আস্তে আস্তে চলতে শুরু করেছিল। সুরাইয়া বেগমের দক্ষতায় এখন এই স্কুলটাই কয়েক গ্রামের মধ্যে সবচেয়ে ভালো স্কুল। কিন্তু দুঃখের বিষয় হলো, স্কুলটা ভালো করে চলতে শুরু করার আগেই সুরাইয়া বেগমের স্বামী মারা গিয়েছিলেন। তবে দুজনের স্বপ্ন আর ভালোবাসা এখনও বেঁচে আছে। তনয়া চারিদিকে তাকিয়ে দেখল কি সুন্দর পরিবেশ, বাচ্চাদের কলকাকলিতে মুখরিত স্নিগ্ধ শীতল বাতাস। ওর মন ভরে গেল। সে স্কুলেই বসে রইল মায়ের কাজ শেষ হওয়া অবধি। টিফিনের সময় মায়ের সাথে বসে বাড়ি থেকে আনা খাবার খেলো। মা বোধহয় তখনই স্বরূপকে ফোন করেছিলেন। একটু পর তনয়া দেখল স্বরূপ এসেছে, সাথে মিলি। গতকাল রয়ে গিয়েছিল সে। মিলি অসম্ভব সুন্দর, তনয়ার থেকেও অনেক বেশি সুন্দর। ওকে তনয়ার এত ভালো লাগে, কিন্তু আজ এই গ্রামের পরিবেশে তার পশ্চিমা পোশাক বেমানান লাগছে। ওরা একসাথে ঘুরতে বের হলো। এখান থেকে অটো রিকশায় করে বড় বিলে যাওয়া যায়, সেখানে নাকি অজস্র পদ্ম ফোটে। ওরা বড় বিলে পৌঁছলো বিকালে। তখন দুপুরের চড়া রোদ নরম হয়ে এসেছে। পাড়ে দাঁড়িয়ে যত দূর চোখ যায় শুধু পদ্ম আর পদ্ম। ওরা একটা নৌকা ভাড়া করে উঠে পড়ল। তনয়া শাড়ি পরে এসেছে, নীল রঙের শাড়ি। পরিবেশ অনুযায়ী খুব মানিয়ে গেছে। মিলি বারবার আফসোস করলো, কেন যে শাড়ি পরে এলাম না। বিলের মাঝ বরাবর গিয়ে দেখা গেল পার দেখা যায় না, যেন পদ্মের একটা সমুদ্রে চলে এসেছে তারা। মিলির জামা ম্যাচ না হলেও সে ছবি তুলতে কার্পণ্য করলো না। স্বরূপকে ক্যামেরাম্যানের ভূমিকায় অবতীর্ণ হতে হলো। তনয়ার ছবি তুলতে ইচ্ছে করলো না। সে চুপচাপ মাঝির পাশে বসে রইল। স্বরূপ আর মিলি কয়েকবার তাকে বলল, কিন্তু সে জায়গা থেকে উঠল না। এত সুন্দর পরিবেশ স্মৃতিতে ধারণ করলেই বরং বেশি ভালো লাগবে। অত পোজ দিয়ে ছবি তুলে বড়জোর প্রোফাইলের ছবি বদলে দেওয়া যাবে, আর কি লাভ হবে। ওর খুব বিরক্ত লাগতে লাগলো মিলির ওপর। এই মেয়েটা না থাকলে সে স্বরূপের হাত ধরে বসে থাকতো। মিহি বাতাস গায়ে মেখে ওর কাঁধে মাথা রেখে দিগন্তে আকাশ আর জল এক হয়ে যেতে দেখত। স্বরূপকে আবদার করতো পদ্ম তুলে দিতে, কিন্তু এদিকে ফটো সেশন শেষ হবার নামই নেই। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ।